এবারে যাত্রায় বেঁচে গেলুম, কাল রাতে তো আমার জানটাই নিয়ে নিয়েছিল। কি কি বলো হরণ কাকা, কি ঘটনা ঘটেছিল? আর বলিস না, কাল দোকান বন্ধ করতে করতে রাত হয়ে যায়। রাত তখন প্রায় 10টা হবে। আমি বাসবাবুর শ্মশানের পাশ দিয়ে যাইতেছিলাম, তখনই শুনি আমার নাম ধরে কেউ ডাকতেছে। আমার নাম ধরে কইতাছে, হরণের মুখে আগুন দিয়া যা। এইটা শুই না আমি পিছনে ফিরা তাকাই নাই। কেন হরণ কাকা, পিছনে তাকালে তো ভূতদের জীবনে একবার হলেও দেখতে পেতেন। হ্যাঁ, অত সাহস নাই বাবু আমার, পিছনে ফিরলে আর জীবন নিয়ে ফিরাইতে পারতাম না। তাই বুঝি তুমি বিকালেই দোকানপাট সব বন্ধ করে বাড়ি চলে যাও? হরে, রাত কইরা বাড়ি ফিরা ভূতের হাতে মরণের কোনো স্বাদ নাই আমার। আমি তো ওই বাসভবন শ্মশানের আশপাশ দিয়েও গেছি না বাবু। বাসভবনের পাশ দিয়ে হাঁটছি। অন্যদিন খুব স্বাভাবিকভাবে হেঁটে গেলেও আজ দিনের বেলায় কেমন যেন একটা গা ছমছম করছে। বাসভবন শ্মশান নিয়ে গ্রামের মানুষের মুখে বানানো গল্পের সংখ্যা নেহাত কম নয়। তবে আগে যেসব গল্প শুনেছি তারা কেউই নিজ চোখে কিছু দেখেনি। হয়তো কারো চিৎকার শুনেছে, না হয় কান্নার আওয়াজ বা হাসির শব্দ। আমার নাম অমলেশ দাস। ইন্টারমিডিয়েট পরীক্ষা দিয়ে গ্রামে বেড়াতে এসেছি, আর এই সেই লোকমুখে এই বাসভবন শ্মশান নিয়ে অসংখ্য গল্প শুনেছি। কিছু কিছু গল্প বিশ্বাস করা গেলেও বেশিরভাগই বানানো গল্প মনে হয়েছে। মনের ভিতর এই বাসভবন শ্মশান নিয়ে তীব্র কৌতূহল জন্মালেও ভয়ের কারণে তা চেপে রাখতে হচ্ছে। আমি খুব একটা সাহসী নই, তবে ভূত প্রেতের গল্প শুনতে ভালোই লাগে আমার। হ্যালো, দাদি অনেক অসুস্থ, হাসপাতালে যাব। বাবা বাড়ি নেই, শহরে গেছে। তুই তাড়াতাড়ি আয়, আমার দাদি মনে হয় বাঁচবে না রে। কি বলিস কি ভাই? আমি আসছি, এক্ষুনি আসছি। হঠাৎ রতনের দাদি অসুস্থ হওয়ায় আমি রতনের বাড়ি যাচ্ছি। রতনের দাদিকে হাসপাতালে নিতে হবে, কিন্তু এত রাতে গ্রামের পথে হাঁটতে কেমন যেন একটা ভয় করছে। নিস্তব্ধ রাত, জনমানবহীন গ্রামের রাস্তাঘাট, কোথাও কোনো সারা শব্দ নেই। রাতের এই পরিবেশটা খুবই ভয়ের হয়। রাস্তার দুই পাশের গাছগুলো রাতের বেলা খুবই ভয়ের মনে হয়। আমি হাঁটতে হাঁটতে হঠাৎ বাসভবন শ্মশানের কাছাকাছি চলে এলাম। যত কাছাকাছি যাচ্ছি ততই মনের ভয়টা আরও তীব্র হচ্ছে। এই বাসভবন শ্মশান ফেলে আমাকে রতনের বাড়ি যেতে হবে। কেন যেন খুব ভয় করছে। আমি ভয়ে ভয়ে এগিয়ে গেলাম। শ্মশানের পাশ দিয়ে হাঁটছি। শ্মশানটা রাতের বেলা এত ভয়ঙ্কর লাগে আগে জানা ছিল না। শ্মশানের দিকে তাকাতেই আমার সর্বশরীর শিউরে ওঠে। গাছপালায় ঢাকা শ্মশানঘাট। এই শ্মশানঘাটটি এই এলাকার সব থেকে পুরনো শ্মশানঘাট। রতনের মুখে শুনেছি রাতের বেলা এই শ্মশানঘাটে নাকি মরা পুরানো হয় না। কেউ রাতে মারা গেলেও তার লাশটা দিনেই পুরানো হয়। আমি এই শ্মশানঘাটটি দ্রুত পেরিয়ে যেতে চাইছি, কিন্তু কিছুতেই যেন রাস্তাই ফুরোচ্ছে না। আমি একই জায়গায় বারবার ঘুরপাক খাচ্ছি না তো? কি আমি এতক্ষণ ধরে আছি, কিন্তু কিছুতেই এই বাসভবন শ্মশান ছেড়ে যেতেই পারছি না। ব্যাপারটা খেয়াল করতেই ভয় আমার গলা শুকিয়ে যায়। হঠাৎ আমার নাম ধরে কেউ একজন শ্মশানের ভেতর থেকে ডাকতে থাকে, অমলেশ,
দাঁড়া। কণ্ঠটা আমার বেশ পরিচিত। আমি থমকে দাঁড়ালাম। শ্মশানের ভিতর থেকে রতন বেরিয়ে এলো। রতনকে দেখে আমি প্রচন্ড অবাক হয়ে গেলাম। রতন এত রাতে বাসভবন শ্মশানে কি করছে? ওর তো এখন বাড়িতে থাকার কথা। তাছাড়া বাসভবন শ্মশানের নাম নিতেই রতন তো ভয়ে কেঁপে উঠত। সেই ছেলে রাতের বেলা একা একা শ্মশানে কি করছে? কিছুতেই আমি ঠাউর করতে পারছিলাম না। রতন আমার কাছে এসে আমার ঠিক কিছুটা দূরে দাঁড়িয়ে থাকে। আমি এত বেশি অবাক হয়েছি যে আমার মুখ দিয়ে কোনো কথাই আসছে না। বলেছিলাম না দাদি বাঁচবে না। দাদি বাঁচবে না মানে? আমার দাদি মারা গেছে। রতনের কথা শুনে আমার মনটা বেশ খারাপ হয়ে গেল। রতনের দাদি অনেক ভালো ছিল, আমাকে বেশ আদর করত। শুনে খুব খারাপ লাগছে বন্ধু, কিন্তু তুই এখানে কি করছিস? শ্মশানে এসেছি মরা পোড়াতে, দাদিকে চিতায় পোড়াতে হবে না? এই শ্মশান ঘাটে দাদিকে পোড়াবি? হ্যাঁ চল, আমার সাথে শ্মশানের ভিতরে চল। রতনের কথায় আমার কেমন যেন সন্দেহ হতে লাগলো। রতন নিজেই আমাকে বলেছে বাসভবন শ্মশানে রাতের বেলা কেউ মরা পোড়ায় না, সেখানে রতন নিজেই তার দাদিকে রাতের বেলায় নিয়ে এসেছে পোড়াতে। দেরি করিস না, চল। আমি চিন্তিত হয়ে রতনের পিছু পিছু শ্মশানের ভিতরে আসি। মনের ভিতর অনেক প্রশ্ন জেগে আছে, কিন্তু এই মুহূর্তে রতনের কাছে কিছুই জানতে যাওয়া ঠিক হবে না। এমনিতেই ওর মনের অবস্থা ভালো নয়। শ্মশানের ভিতরে আসতে ভয়ে আমার শরীর কাঁটা দিয়ে উঠল। একটা বড় শেওড়া গাছের নিচে চিতায় সাজানো আছে। রতন আমার দিকে ফিরে ফ্যাকাশে গলায় বলে, চিতা সাজিয়ে রেখেছি, শুধু মুখে আগুন দিবি। তুই একাই এসেছিস? তোকে তো বলেছি বাবা বাড়িতে নেই। তাহলে আন্টি আন্টি কিংবা তোর আত্মীয় স্বজন তারাও তো কেউ আসেনি? এত রাতে আমি আর কাউকে ডাকিনি তুই ছাড়া। এখন এত প্রশ্ন না করে তাড়াতাড়ি দাদির মুখে আগুন দে তো। রতনের কথায় আমার মনে সন্দেহটা আরও জোরালো হয়ে উঠল। গ্রামের কেউ মারা গেলে গোটা গ্রাম জেনে যায়, আর সেখানে রতনের পরিবারের কেউই নেই। রতন এখানে একা একা বাসভবন শ্মশানে এসেছে, এটা আমার বিশ্বাসই হচ্ছে না। কিরে, তুই দাঁড়িয়ে আছিস কেন? আমার কিছু ঠিক মনে হচ্ছে না রতন, আমি বাড়ি যাব। কি আমার মুখের ওপর কথা বলিস? তোকে আজ আমি বাড়ি ফিরতে দেব নাই বলে দিলাম। রতনের কথায় আমি চমকে উঠলাম। মুহূর্তে সে এক ভয়ঙ্কর প্রেতাত্মায় পরিণত হয়। ভয়ে আমি থকথক করে কাঁপছি। কি ভয়ানক সেই প্রেতাত্মা! চোখগুলো রক্তলাল, মুখের দুই পাশের দাঁতগুলো বড় বড়, সারা শরীরের রক্ত। এ কিছুতে আমার বন্ধু রতন হতেই পারে না। আমি কি করবো কিছু বুঝে উঠতে পারছি না। শুধু বুঝতে পেরেছি আমার সামনে ঘোর বিপদ। আজ এই প্রেতাত্মা আমাকে কিছুতে বাড়ি যেতে দেবে না। আমার অনেক খিদে পেয়েছে, আজ তুই আমার শিকার। ভয়ঙ্কর এই অশরীরের কথায় আমি প্রাণ বাঁচানোর জন্য দৌড়াতে লাগলাম। ভূতটা আমার পিছু পিছু আসছে। ভয় আবার কলিজা শুকিয়ে এলো। আমি মা দুর্গাকে ডাকতে লাগলাম। শ্মশানের এই গন্ডি পেরোতে না পারলে আমি নির্ঘাত মারা পড়বো। বাঁচাও, কেউ বাঁচাও আমাকে। কে বাঁচাবে? কেউ বাঁচাতে আসবে না। আজ এই চিতায় তোকে পোড়ানো হবে। ভূতটির কথায় আমি আমার দৌড়ের গতি বাড়িয়ে দিলাম। প্রাণ বাঁচানোর জন্য মরিয়া হয়ে উঠেছি। হঠাৎ এত শক্তি কোথা থেকে এলো আমি বুঝতে পারছি না। বাড়ির উঠোনে এসে আমি জ্ঞান হারিয়ে ফেলি। তারপর আমার আর কিছুই মনে নেই। আন্টি বলল তুই নাকি রাতের বেলা বাড়ির উঠোনে জ্ঞান হারিয়ে পড়েছিলি। আমি রতনকে রাতের সব ঘটনা খুলে বললাম। আমার দাদি তো দিব্যি সুস্থ আছে, আমি তো তোকে ফোনও করিনি। হ্যাঁ, আমি বুঝতে পেরেছি এসব বাসভবন শ্মশানের ভূতেদের কাজ। তুই তো বিশ্বাস করিসনি, এখন দেখলি তো লোকমুখে যা রটে তার একটু হলেও ঘটে।
মাথা ঝিমঝিম করছে, চল অরুণ কাকার দোকানে গিয়ে চা খেয়ে আসি। ঠিক আছে, চল। আমি আর রতন হরণ কাকার দোকানে চা খাওয়ার উদ্দেশ্যে হাঁটছি। হঠাৎ বাসভবন শ্মশানের সামনে আসতেই দুজনই থমকে দাঁড়াই। এই শ্মশানে কাল আমাকে পুরানো হতো যদি আমি সময় মতো দৌড়ে না পালাতাম। কিন্তু আমি বুঝতে পারছি না, ভূতটা আমার রূপ ধারণ করে তোকে শ্মশানের ভিতরে নিয়ে গেল কেন? তোর রূপ ধারণ করলে তো আমি শ্মশানে যেতে রাজি হতাম না। কি ভয়ঙ্কর দৃশ্য রে বাবা, আমার তো শুনেই গা হিম হিম করছে। বাসভবন শ্মশানের সামনে আসতেই কাল রাতের ভয়ানক ঘটনাটা মনে পড়ে গেল। গত রাতের সব ঘটনা আমার চোখে ভাসছে। কাল রাতে জীবিত অবস্থায় ফিরে আসতে পেরেছি, এটাই বেশি। আমরা দুজনে হরণ দাদুর দোকানে চলে এলাম। চা খেতে খেতে আমরা কাল রাতের ঘটনা হরণ দাদুকে খুলে বললাম। সব শুনে হরণ দাদু বলে উঠল, তোমরা তো আমার কথা বিশ্বাস করতে চাও না। ওই শ্মশানে কানাই নাবিদের আত্মা থাকে, আর সেই আত্মাই গ্রামের মানুষদের ভয় দেখায়। শুনেছি এক ঝড় বৃষ্টির রাতে কানাই নাবিদ হঠাৎ মারা যায়। চিতায় আগুন দিতে যাবে, ঠিক সেই মুহূর্তে প্রবল বেগে কালবৈশাখীর ঝড় শুরু হয়। কানাইয়ের আত্মীয় স্বজন সবাই চিতায় লাশ রেখে পালিয়ে যায় নিজেদের জীবন বাঁচাতে। সেই লাশ আর খুঁজে পাওয়া যায়নি। অনেকে বলে কুকুর শিয়ালে খেয়েছে। আর তারপর থেকে ওই শ্মশানে ভয়ঙ্কর সব ঘটনা ঘটতে শুরু করে। কানাই নাবিদের আত্মা তার লাশের মুখে আগুন দিতে কয়। চা দোকান নিয়ে হরণ দাদুর কথা শুনে আমি আমার সাথে ঘটে যাওয়া ঘটনার কথার খুবই মিল খুঁজে পাই। কাল রাতের ওই অশরীরী আত্মা আমাকে একটা লাশে আগুন দিতে বলে। ওই লাশ তাহলে কানাই নাবিদেরই ছিল। চা শেষ করে রতনকে বিদায় দিয়ে আমি আমার বাড়ির উদ্দেশ্যে রওনা হই। হাঁটতে হাঁটতে সেই বাসভবন শ্মশানের সামনে আসি। এই শ্মশানটা দিনের বেলাতেও অনেক ভয়ঙ্কর দেখে আমার শরীর শিউরে ওঠে মুহূর্তে। আমি দ্রুত শ্মশানটা ফেলে হাঁটতে থাকি। হঠাৎ পিছন থেকে কেউ কর্কশ গলায় বলে ওঠে, রাইতের বেলা তোরে একা পাইলে আর বাঁচায় রাখবো না, এই কয়া দিলাম। পিছন থেকে কানাই নাবিদের কণ্ঠস্বর শুনে আমার হৃৎপিণ্ড লাফিয়ে ওঠে। দিনের বেলাতেও এই অশরীরী আত্মা আমায় দেখা দিচ্ছে। ভয় শরীর নিস্তেজ হয়ে যাচ্ছে আমার। আমি প্রাণ বাঁচাতে দৌড়াতে থাকি। আজই আমি শহরে চলে যাব। শুনেছি বাসভবন শ্মশানের ভূতের হাত থেকে যে একবার ছাড়া পায় তাকে বারবার ধাওয়া করে অশরীরীটি। তাই যত দ্রুত সম্ভব আমাকে এখান থেকে চলে যেতে হবে।